শুধু ওই যে আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান এই বইলে ওইখান থেকে নিয়ে আসছে। 30,000 টাকার মতো সে নিতেছে। যদি কেউ চাঁদা না দাও তোমাদের পরিণতি এরকমই হবে। সেমিদের কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। তো এখন তো আমরা একটা পাথরের ছবি তুলতেছি, কেন তখন তার একটা মানুষের জীবন বাঁচাইতে আসলাম না? এই অভ্যুত্থান যতটা বিএনপি তার চেয়ে বেশি আর কারো নয়। যদি আমাদের নেতা বলে 10 মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সবকটাকে বের করে এই সরকার পতন করতে 15 মিনিটও লাগবে না। এতটাই সস্তা একটা মানুষের জীবন, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি কিন্তু তখন ওখানেই বসে বসে কান্না করলাম। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না। জি, ঠিকই শুনছেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ এটা শ্রীলঙ্কা বা জর্জিয়া নয় যে ঘুরে দাঁড়াবে। পৃথিবীর কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজও গণ অভ্যুত্থানের পর সত্যিকারের পুনর্জাগরণ ঘটাতে পারেনি। ইতিহাসে বহুবার দেখা গিয়েছে স্বপ্নে ভাসা সেই অভ্যুত্থান শেষমেশ রক্ত, ধ্বংস আর বিভাজনের স্রোতে ভেসে গিয়েছে। মিশর, লিবিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন সবখানেই মানুষ রাস্তায় নেমেছিল মুক্তির আশায়, কিন্তু ফিরে পেয়েছে শূন্যতা, হিংসা, গৃহযুদ্ধ আর পরাধীনতার নতুন রূপ। নেতৃত্বের নামে নেমে এসেছে উগ্রতা, আবার কখনো কখনো এসেছে বিদেশি হস্তক্ষেপ। এ যেন মুসলিম রাষ্ট্রগুলোর জন্য এক জন্মগত রাজনৈতিক দুঃস্বপ্ন, যা বারবার ফিরে আসে। এবার তা বাংলাদেশে ফিরে এসেছে। এই দুঃস্বপ্ন থেকে আলাদা একটি উদাহরণ হলো শ্রীলঙ্কা। 2022 সালে সে দেশে ভয়াবহ এক গণ অভ্যুত্থানের পর পতন ঘটে রাজাপাকসে পরিবারের। তখনকার শ্রীলঙ্কা ছিল বাংলাদেশের তুলনায় আরও বেশি বিপর্যস্ত। দেউলিয়া অর্থনীতি, খালি কোষাগার, চরম মুদ্রাস্ফীতি, খাদ্য ও বিদ্যুৎ সংকট সবকিছু ছিল একসাথে। কিন্তু সেই সংকটের মুহূর্তে শ্রীলঙ্কার সিদ্ধান্ত নেয় সবার আগে দেশকে বাঁচাতে হবে, রাজনীতিকে নয়, দেশকে প্রাধান্য দিতে হবে। তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গড়ে ওঠে, যারা বিলাসিতা পরিহার করে, অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধ করে, এমনকি সরকারি কর্মকর্তাদের বেতন পর্যন্ত স্থগিত করে দেয়। তারা মিডিয়ায় প্রচারের বদলে নীরবে দেশ গঠনের কাজে নেমে পড়ে। শুধু তাই নয়, আন্দোলনের তরুণরাও দায়িত্ব নিয়ে নিজ নিজ অবস্থানে ফিরে যায়, যার ফলে কোনো মব জাস্টিস হয়নি, কেউ সরকারি অফিসে আগুন দেয়নি, কেউ আদালত নিজের হাতে তুলে নেয়নি। আর এখন সেই শ্রীলঙ্কা কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতি কমেছে, আন্তর্জাতিক আস্থা ফিরেছে, প্রশাসনে এসেছে সচ্ছলতা। শ্রীলঙ্কা একা নয়, জর্জিয়া একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। 2003 সালে রোজ রেভলিউশনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটিয়ে নতুনভাবে রাষ্ট্র গঠন করে। তারা শুধু নেতৃত্ব বদলায়নি, তারা সংবিধান, পুলিশ, বিচার ব্যবস্থা সবকিছু সংস্কার করেছে। আজ তারা ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায়। এই দুটি দেশ প্রমাণ করেছে গণ অভ্যুত্থান নিজে কোনো কিছু নয়, এটি কেবলমাত্র একটি সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগানোর জন্য প্রয়োজন আত্মশুদ্ধি, যোগ্য নেতৃত্ব এবং সততা। এই গুণগুলো মুসলিম রাষ্ট্রগুলোতে দুঃখজনকভাবে প্রায় অনুপস্থিত বলা যায়। পরিবর্তে ঘোর মৌলবাদের জন্ম নেয়, যা উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ সেই ব্যতিক্রম হতে পারত, কিন্তু পারেনি। বিগত 6 মাসে পুরো দেশে খুনের সংখ্যা বেড়েছে। 2025-এর জানুয়ারিতে 294টি খুনের ঘটনা ঘটেছে, যা গত 6 বছরের মধ্যে সর্বাধিক, এবং 2024-এর একই সময় 231 থেকে প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। মিটফোর্ডে এক ব্যবসায়ী খুন, চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা, রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীকে বাসার সামনে গুলি ও ছুরিকাঘাত, টাকা অলংকার ছিনতাই। 2025 সালের প্রথম 6 মাসে মহিলা পরিষদের রিপোর্টে জানানো হয়েছে 481টি ধর্ষণ মামলা হয়েছে, এর মধ্যে 345টি শিশুকন্যার। তার মধ্যে আলোচিত একটা মাগুরায় 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যা, আর একটা কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা। ঢাকার 53টি টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে 2 কোটি 21 লাখ টাকা চাঁদাবাজি হয়, যা মাসে প্রায় 66 কোটি 30 লাখ থেকে 80 কোটি টাকা পর্যন্ত হয়। আমতলীতে কুরবানির পশু আমদানি বেশি, সড়কে চাঁদার ভয়ে বিপাকে ব্যবসায়ীরা। কারণ ঈদের আগে গরু ছাগল বহনে মহাসড়কে 8,000 থেকে 12,000 টাকা পর্যন্ত ঝুঁকুন ফি আদায়ের ফলে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ প্রকাশ পায়, যা সরাসরি চাঁদাবাজি শুরু হিসেবে বিবেচিত হয়েছে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে গ্যাং চাপিয়ে চলা দীর্ঘমেয়াদী চাঁদাবাজি, বছরে 1059 কোটি টাকা ক্ষতি সাধন। এছাড়াও বরগুনায় মধ্যরাতে মাজারে হামলা আগুন, দিনাজপুরে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, এসব তো আছেই। একবার নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো, এই কাজগুলো
আসলে কারা করছে? এই কাজগুলো আমার আপনার মতোই রক্তে মাংসে গঠিত এ দেশের মানুষেরাই করছে। কিন্তু এক শ্রেণীর সাধারণ মানুষ চেয়েছিল একটা সৎ, দায়িত্বশীল এবং বৈষম্যহীন সরকার, কিন্তু বাস্তবে তারা অনেক ভালো হওয়ার চক্করে এদেশে নিয়ে এসেছে দুর্নীতি, চাঁদাবাজি, বিলাসিতা আর হিংসার লাইসেন্স। বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কার মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা দেশ গড়বে, কিন্তু পেয়েছে এমন একটি শাসন ব্যবস্থা যা নামে মাত্র ব্যবস্থা হয়ে থেকে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীগুলো ক্রাইম করে উল্টা উপদেষ্টা পরিষদ নিয়েই মজা করে। আসলে মজা করাটাও তো স্বাভাবিক। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লোকটা ভীষণ ভালো, কোনো সন্দেহ নেই, যে কিনা হুটহাট করে থানায় ভিজিট করে কেমন আছো তোমরা দেখতে চলে আসলাম বলা নিয়ে। অথচ এই হুট করেই ভিজিটগুলো হওয়া উচিত ছিল দেশের কোনো সন্ত্রাসীদের আড্ডায়। সেখানে গিয়ে একবার বলুক কেমন আছো তোমরা, চলে আসলাম হুট করেই তোমাদের দেখতে। দোড়ায়ে কুল পেত না তখন এই বদের দল চাঁদাবাজেরা, সন্ত্রাসীরা। ইতিহাস বলে শ্রীলঙ্কা পেরেছে, জর্জিয়াও পেরেছে, তবে বাংলাদেশ পারবে কিনা তা নির্ভর করে এই প্রশ্নের উত্তরে। গণ অভ্যুত্থান হবে আত্মশুদ্ধির পথে নাকি পুরনো অন্ধত্বের পিঠে চড়ে আরও একটি বিপর্যয়? এটা শুধু প্রশ্ন নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের মোড় ঘোরানোর একটা চূড়ান্ত সতর্কবাণী। এখনো সময় আছে, কিন্তু সেটা খুব বেশি নয়।